গত এপ্রিলে আর অক্টোবরের শুরুতেই সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। ইরান বিশ্বের একমাত্র দেশ যে কিনা ইসরায়েল কিংবা তার পরম মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো তোয়াক্কা করে চলে না, বরং ইসরায়েল কিংবা আমেরিকা এখনও ইরানের ভূখণ্ডে সরাসরি আক্রমণ করার দুঃসাহস দেখায়নি। ইরানের ভূখণ্ডে আঘাত করতে অনেকটা হিসাব নিকাশ করতে হচ্ছে ইসরায়েলকে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সরাসরি ইসরায়েলের পক্ষ নিলেও ইসরায়েলকে ইরানের বিশেষ কিছু স্থাপনায় আঘাত হানতে সাফ নিষেধ করেছেন। কেননা ইরান বিশ্বের এমন একটি দেশ যে কিনা চাইলেই তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। উন্মোচনের আজকের পর্বে আমরা ইরান ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধের এই হিসাব নিকাশটাই জানার চেষ্টা করব। বিশ্ব পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র কেন ইরানে আক্রমণ করতে এত হিসাব কষছেন সেই বিষয়েও জানার চেষ্টা করব। তো চলুন শুরু করি আজকের ভিডিও। 1980 সালের 22 সেপ্টেম্বর 2 লাখ সৈন্য, 2800 ট্যাঙ্ক এবং অত্যাধুনিক সব সমরাস্ত্র নিয়ে ইরানে আক্রমণ করেছিল সাদ্দাম হোসেনের ইরাক। ইরানে তখন ইসলামী বিপ্লবের পরবর্তী রাজনৈতিক বিশৃঙ্খলা চরমে, আর এই সুযোগটাই নিয়েছিলেন ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। আক্রমণের প্রথম দিকেই সাদ্দাম হোসেনের ইরাক ইরানের 10,000 বর্গমাইল এলাকা দখল করে নেয়। কিন্তু সামরিক অভিযান শুরুর 2 মাস পর সাদ্দাম হোসেন দেখলেন তাদের অগ্রযাত্রা যেন থমকে গিয়েছে। কোথা থেকে আরও 2 লাখ যোদ্ধা যোগ দিয়েছে ইরানি বাহিনীতে। তাদের হাতে তেমন অত্যাধুনিক সমরাস্ত্র ছিল না, কিন্তু তাদের প্রবল প্রতিরোধে দখলকৃত এলাকার নিয়ন্ত্রণ ধরে রাখা অসম্ভব হয়ে পড়েছিল ইরাকি সেনাদের জন্য। সেই সময়ে সামাজিক অবস্থান বা রাজনৈতিক মতভেদ ভুলে ইরানি সকল জনগণ মাত্র প্রতিষ্ঠিত ইসলামী রিপাবলিকের সার্বভৌম রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিল পরাক্রমশালী সাদ্দাম হোসেনের দুর্জয় সামরিক বাহিনীর বিরুদ্ধে। তারা এতটাই নির্ভয়ে ইরাকি সামরিক বাহিনীকে রুখে দিয়েছিল যে ইরাকের এক কমান্ডার সাদ্দাম হোসেনকে বলেছিল, মনে হয় আমরা একদল উন্মাদের সাথে যুদ্ধ করছি, যাদের কোনো মৃত্যু ভয় নেই। অবাক করা বিষয় হচ্ছে, ওই যুদ্ধে আরব দেশগুলো ইরাকের পক্ষ তো নিয়েছিলই, তারপরেও বিশ্ব পরাশক্তি আমেরিকাও ইরাককে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে এসেছে। আমেরিকা সাদ্দাম হোসেনকে বিলিয়ন ডলারের অর্থ সহায়তাই শুধু দেননি, জর্ডান, সৌদি আরব, মিশর এবং কুয়েতের মাধ্যমে পাঠিয়েছিল বিপুল পরিমাণের সমরাস্ত্র। গোটা আরব বিশ্বের সমর্থন ও সেই সাথে আমেরিকার সহযোগিতা থাকার পরেও 8 বছর ধরে চলা যুদ্ধে ইরানকে হারাতে ব্যর্থ হয়েছিল ইরাক। জাতিসংঘের মধ্যস্থতায় 1988 সালের যুদ্ধ বন্ধ হলে দেখা যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়া ইরাকের প্রাপ্তির খাতায় বলতে গেলে কিছুই ছিল না। ওই যুদ্ধে ইরানকেও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছিল, কিন্তু শেষ রক্তবিন্দু দিয়ে হলেও প্রতিরোধ করে দেওয়ার সিদ্ধান্তে অটুট ছিল ইরানি যোদ্ধারা। ইরান ও ইসরায়েলের মধ্যে বন্ধুত্বের তেমন কোনো ইতিহাস নেই, কিন্তু ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম সারিতে ছিল ইরান। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পূর্বে ইরান ইসরায়েল সম্পর্ক তুলনামূলক ভালো ছিল। 1979 সালে রুহুল্লাহ খামেনির হাত ধরে ইরানি ইসলামী রিপাবলিক প্রতিষ্ঠা হলে ইরান ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া বন্ধ করে, আর এরপর থেকেই ইসরায়েলের সাথে বিরোধ চলে আসছে ইরানের। কিন্তু 2024 সালে এসে এই বিরোধ যেন যুদ্ধে রূপ নিয়েছে। চলতি বছরের 1 এপ্রিল সিরিয়ায় অবস্থিত ইরানের দূতাবাসে হামলা চালিয়ে ইসলামী রিপাবলিক রেভলিউশনারি গার্ডের 8 কমান্ডার সহ 16 জনকে হত্যা করে ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় প্রথমবারের মতো 14 এপ্রিল ভোর রাতে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর গত জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে এক বোমা হামলায় নিহত হন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। আর গত 27 সেপ্টেম্বর লেবাননের বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। মারা যান ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফরসানো। আর এর প্রতিশোধ নিতেই গত মঙ্গলবার রাতে তেল আবিব সহ ইসরায়েলের প্রধান শহরগুলো লক্ষ্য করে 180টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আর এরপর পরই ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এজন্য ইরানকে চরম মূল্য দিতে হবে, যার কারণে আশঙ্কা করা হচ্ছে দেশ দুটির মধ্যে এবার বুঝি যুদ্ধ লেগেই যাবে। এখানে একটা বিষয় হচ্ছে, চাইলে ইরানে হয়তো সরাসরি হামলা চালাতে পারবে ইসরায়েল, কিন্তু ইরানের প্রতিরোধের মুখে কতক্ষণ টিকে থাকবে ইসরায়েল? ইসরায়েলের পরিণতিও কি শেষ পর্যন্ত ইরাকের মতো হবে? দুদেশের সামরিক শক্তির হিসাব নিকাশ কিন্তু অনেক ক্ষেত্রেই এগিয়ে রাখবে ইরানকে। সামরিক গ্লোবাল ফায়ারের পরিসংখ্যান অনুযায়ী সামরিক সক্ষমতার ক্ষেত্রে ইসরায়েলের থেকে 3 ধাপ এগিয়ে আছে ইরান। এই র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14 এবং ইসরায়েলের অবস্থান 17তম। সেনা ও নৌশক্তিতে ইরানের থেকে অনেকটাই পিছিয়ে আছে ইসরায়েল, কিন্তু ইরান ও ইসরায়েলের মধ্যে দূরত্ব প্রায় 1100 কিলোমিটার হওয়ায় যুদ্ধ শুরু হলে লড়াইটা হবে আকাশপথে। তবে বিমান বাহিনীর শক্তিতে
ইসরায়েলের থেকে সামান্য পিছিয়ে আছে ইরান। তবে ইরানের হাতে এমন একটি মারাত্মক অস্ত্র রয়েছে যার মাধ্যমে ইরান চাইলেই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। তাই শুধু ইসরায়েল নয়, ইসরায়েলের পরম মিত্র আমেরিকাও ইরানে আক্রমণ করার দুঃসাহস কখনো দেখেনি। চলুন জেনে আসি ইরানের সেই অস্ত্র সম্পর্কে। হরমুজ প্রণালী। পারস্য উপসাগরে অবস্থিত 30 মাইল দৈর্ঘ্যের এই প্রণালীকে ভূ রাজনীতিতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান বলা যেতে পারে। এই প্রণালী ছাড়া পারস্য উপসাগর থেকে বিশ্বের সাথে যোগাযোগের আর কোনো পথ নেই। আর এই পারস্য উপসাগরের তীরে অবস্থিত 8টি দেশ পূরণ করছে বিশ্বের মোট জ্বালানি চাহিদার 15%। অর্থাৎ এই প্রণালী বন্ধ হয়ে গেলে জ্বালানির অভাবে মুখ থুবড়ে পড়বে বিশ্বের বড় বড় অর্থনীতি। আর হরমুজ প্রণালীর এতটা গুরুত্ব কৌশলগতভাবে ইরানকে যেন একটা বাড়তি সুবিধা দিয়েছে। তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রও ইরানের লাগাম টেনে ধরার জন্য ওই অঞ্চলে সামরিক উপস্থিতিও বাড়িয়েছে। পারস্য উপসাগরের তীরে অবস্থিত 8টি দেশের মধ্যে ইরান ছাড়া বাকি সবকটি দেশে সব মিলিয়ে কয়েক ডজন সেনাঘাঁটি স্থাপন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ঘাঁটিগুলোর মধ্যে কাতারে বেশ বড় আকারের একটি বড় বিমান ঘাঁটি আছে। আর বাহরাইনে আছে 5ম নৌবহরের সদর দপ্তর। আর এই বহরের সেনা সংখ্যা প্রায় 15,000-এরও বেশি। বিশাল আকারের 2টি বিমানবাহী জাহাজও রয়েছে 5ম নৌবহরে। শুধুমাত্র পারস্য উপসাগরে ইরানের প্রভাব বিস্তার ঠেকানোর লক্ষ্যে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের এই বিশাল সেনা উপস্থিতি। তবে ইরানও পিছিয়ে নেই। ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য মিসাইলে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে দেশটি, যা ব্যবহার করে নিজেদের সীমানা থেকেই এই প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোতে হামলা চালাতে পারবে ইরান। পাশাপাশি পারস্য উপসাগরের প্রবেশপথের দ্বীপগুলোর মধ্যে বলতে গেলে সবগুলোই দখলে রয়েছে ইরানের। এছাড়াও ইরানের সঞ্চয়ে আছে বিপুল সংখ্যক জলমাইন, যা ব্যবহার করে অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালীকে বন্ধ করে দিতে পারবে ইরান। অর্থাৎ ইরান আক্রান্ত হলে হরমুজ প্রণালীর এই কৌশলগত নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে কাজে লাগাতে চাইবে তেহরান। আর এই প্রণালী নিয়ন্ত্রণে থাকার কারণে যুদ্ধে যে একটা বেশ সুবিধাজনক স্থানে থাকবে তারা, এটা আর বলার অপেক্ষা রাখে না। তাই ইরান আক্রান্ত হলে এ যুদ্ধ যে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রান্তে চলে আসবে, এটা স্বাভাবিকভাবেই অনুমান করা যায়।